নমস্কার। নতুন গল্পের আসরে সকলকে স্বাগত জানিয়ে আজকের নতুন গল্প শুরু করছি। আজকের গল্প সুচিত্রা ভট্টাচার্যের লেখা দুই নারী। প্রথমটা দেখে চিনতে পারেনি অতসী। পাড়ার কথাও নয়। 20 বছর আগে যে মুখ একবারই দেখেছিল মাত্র, সেই মুখ চিরকালের মতন হৃদয়ে গেঁথে থাকলেও এই মুখের সঙ্গে সে মুখের মিল পাওয়া কঠিন। হঠাৎ দেখে মনে হয় ভর দুপুরে কোনো গরিব দুঃখী সাহায্যের জন্য এসেছে বুঝি। ওই প্রায় যেমন আসে আর কি। সেই রকমই জীর্ণ শীর্ণ চেহারা, চোখের তলায় ঘন কালো ছোপ, ভাঙা লম্বাটে মুখ, গায়ের চামড়া খসখসে, কণ্ঠার হাড় দুটো বিকট রকমভাবে উঁচু হয়ে আছে, মাথা ভরা রুক্ষ চুল এলোমেলো হয়ে রয়েছে। তবু সবকিছু সত্ত্বেও মহিলার চোখে মুখে এক ধরনের আভিজাত্য আছে। বোঝা যায় অবস্থার ফেরেই দরজায় দরজায় ঘুরতে হচ্ছে মহিলাকে। অতসী জিজ্ঞাসা করল, কি চাই? ক্লান্ত মুখে শুকনো হাসি ফুটল। আমাকে চিনতে পারছেন? না, মানে ঠিক কে বলুন তো? আমি তন্দ্রা। তন্দ্রা? তন্দ্রা ছোট্ট এক ফোঁটা নাম, দুটো মাত্র শব্দ, তবু এখনো এতদিন পরও কি তীব্র বিষ তাতে। অতসী নতুন করে সেই বিষের ছবুল খেলো যেন। প্রায় সঙ্গে সঙ্গে ছিটকে সরে গেছে কয়েক পা। আশ্চর্য, এতক্ষণ কেন চিনতে পারেনি সে তাকে? হ্যাঁ, সেই তো, ওই তো, সেই নীলচে চোখ। না, ঠিক নীলচে নয়, কটা। সেই নতমুখী ছলনা মাখা দৃষ্টি, সেই পাতলা ট্যাপা ঠোঁট আর ঠোঁটের কোণে ছোট্ট বাদামি তিল, সবই তো রয়েছে। অতসীর গলা আপনি আপনি কঠোর হয়ে গেল। তুমি তুমি কি জন্য এসেছো এখানে? তন্দ্রা ঢোক গিলে বলল, আপনার কাছে একটু দরকারে এসেছিলাম। তোমার সাহস তো কম নয়। না, মানে একটু যদি সময় দেন। আমার সময় নেই, তুমি এখন আসতে পারো। অতসী মুখের ওপর দরজাটা প্রায় বন্ধ করেই দিয়েছিল। আচমকা তন্দ্রা ভোল পাল্টেছে। অতসীকে স্তম্ভিত করে দিয়ে আধবোঝা পাল্লা দুটো চেপে ধরেছে শক্ত হাতে। আমি কিন্তু ফিরে যেতে আসিনি, আপনার সঙ্গে দুটো কথা বলতে এসেছি। কিন্তু আমি তো তোমার সঙ্গে একটি কথাও বলতে চাই না। তাতে লাভ হবে না। তন্দ্রার গলার আওয়াজ অসম্ভব শান্ত, অথচ কি উদ্ধত। আজকে না শুনলে আমি আবার আসব, বারবার আসব। সেটা নিশ্চয়ই আপনি চাইবেন না। দরকার হলে আমি আপনার ছেলের কাছেও যেতে পারি। অতসীর এবার বাকরুদ্ধ হবার পালা। তন্দ্রা কি অতসীকে ভয় দেখাতে এসেছে? এত দিনকার গোপন কথাগুলো সব ফাঁস করে দেবার ভয়? কি বা বলতে চায় ও এখন? আর এতদিন ছিলই বা কোথায়? অনেক কষ্টে অতসী নিজেকে সংযত করে নিয়ে বলল, তুমি কি আমাকে ব্ল্যাকমেল করতে এসেছো? তন্দ্রার মরিয়া ভাবটা যেমন দুম করে এসেছিল, তেমনই দুম করে মিলিয়ে গেছে। দরজার পাল্লা ধরে থাকা তার হাত দুটো ক্রমে শিথিল হয়ে এলো। উত্তেজনায় হাঁপাচ্ছে হাঁপড়ের মতন। হাঁপাতে হাঁপাতেই মাথা নাড়ল দুদিকে। অতসীর চোখ তবু তীক্ষ্ণ। বলল, কি চাও তুমি? এবারও দুদিকে মাথা নাড়ছে তন্দ্রা। দরজা ছেড়ে পাশের দেওয়ালটাতে ঠ্যাস দিয়েছে। অসম্ভব রকমভাবে ঘামছে। শেষ চৈত্রের ঝাঝা রোদে বোধহয় এতটা পথ হেঁটেই এসেছে। সঙ্গে ছাতা টাতাও তো নেই। ফর্সা মুখখানা একেবারে টকটকে লাল হয়ে উঠেছে। একটু বসতে দেবেন? মাথাটা ভীষণ ঘুরছে। তন্দ্রা সত্যি সত্যিই টলছে। গোটা শরীরটা কাঁপছে ওর। পড়েই যাবে নাকি? একটা মানুষ, সে যেই হোক না কেন, অতসীর দরজার সামনে অজ্ঞান হয়ে পড়ে থাকবে আর সে নিশ্চিন্তে দরজা বন্ধ করে দিবে? এটা তো হতে পারে না। তন্দ্রাকে দেখতে দেখতে মুহূর্তের মধ্যে কথাগুলো ভেবে নিচ্ছিল অতসী। তারপর বিরস মুখে দরজা ছেড়ে দাঁড়িয়ে বলল, এসো, ভেতরে এসে বসো। ঘরে ঢুকে তন্দ্রা বসে পড়েছে সামনের সোফাটাতে। জোরে জোরে শ্বাস নিচ্ছে। হাঁপানি টাপানি আছে নাকি কে জানে।
অতসী ঘরের কোনায় গিয়ে ফ্যান চালিয়ে দিল। সুইচ বোর্ডের সামনে থেকেই জিজ্ঞাসা করল, এই জল খাবে? তঞ্জা খুব আস্তে আস্তে মাথা নাড়ল। বাইরের ঘর থেকে ভেতরে ঢুকে অতসী আবারও দ্রুত চিন্তা করে নিচ্ছিল, একটু পরেই খুকুরা এসে পড়তে পারে। খুকু আর তার শাশুড়ি, ওদের সঙ্গে আজ বিকেলে বাবলার বিয়ের সম্বন্ধটা পাকা করতে যাবার কথা। এখনই যদি ওরা চলে আসে, তন্দ্রাকে দেখে খুকু যদি জানতে চায় কে মা, কিংবা খুকুর শাশুড়ি যদি জানতে চায়, অতসী কি উত্তর দেবে? চিনি না বলবে? তারই মধ্যে হয়তো তন্দ্রা সবিস্তারে নিজের পরিচয় দিয়ে দেবে। দিতেই পারে। তন্দ্রার মতো মেয়ের পক্ষে কিছুই অসম্ভব নয়। ফ্রিজ থেকে জলের বোতলটা বার করে অতসী নিজের গলাতেই ঢেলে নিল খানিকটা। এ সময় প্রতিদিনই বাড়িঘর যেমন থাকে তেমনই নির্জন। রাত দিনের কাজের মেয়েটা বোধহয় ছাদের ঘরে ঘুমোতে গেছে। অতসী এখন রোজকার মতোই একা। একাই? কবেই বা একা ছিল না সে? স্বামী, সংসার, সন্তান সবকিছু থেকেও তো চিরটা কাল সে একদম একা। স্বামী যখন বেঁচে ছিল তখনও, যখন নেই তখনও। আর ছেলেমেয়েরাই বা কতদিন আর শুধু মায়ের থাকে? জলের বোতলটা হাতে নিয়ে অতসী বাইরের ঘরে ফিরল। লম্বা সোফায় শরীরটা ছড়িয়ে চোখ বুজে পড়ে আছে তন্দ্রা। রোগা শরীরটা গুটিয়ে কেমন যেন ছোট হয়ে গেছে। অতসীর নজরে পড়ল তন্দ্রার চুলগুলো প্রায় সব পেকে গেছে, মুখে দাগ পড়েছে বয়সের। ক্ষণিকের জন্য অতসী একটু স্থির হয়ে ভাবল, তন্দ্রার কত বয়স হবে? অতসীর থেকে তো বেশ ছোট, কম করেও বছর 5 তো বটেই। খুব বেশি হলে তন্দ্রা এখন 44 কি 45 হবে। এরই মধ্যে এতটা বুড়িয়ে গেল কি করে? কিসের অভাব? টাকা পয়সার নাকি সঞ্জয়ের? না, সঞ্জয়ের অভাবে কেন হবে? সঞ্জয়ের অভাবে যদি কারুর ক্ষয়ে যাওয়ার কথা থাকে সেটা তো অতসীরই। অথচ অতসী এই 50-এও দিব্যি সুস্থ সবল। তাকে দেখে কেউ বলবেই না যে তার মেয়ের বিয়ে হয়ে গেছে আর ছেলেরও বিয়ে হব হব করছে। অতসী টেবিলে জলের বোতলটা রেখে আলতো ধাক্কা দিল তন্দ্রাকে। এই, কি হলো তোমার? তন্দ্রা চোখ খুলল না। দাঁত দিয়ে নিচের ঠোঁটটা সজোরে চেপে ধরে আছে। এই শুনছো, জল এনেছি তো। তন্দ্রা তবুও নিশ্চল। এবার অতসীর অস্বস্তিটা বেশ বাড়ছিল। হঠাৎ করে এ আপদ কেন যে চেপে বসেছে ঘাড়ে কে জানে বাবা। তন্দ্রাকে তো মোটামুটি ভুলিয়ে গিয়েছিল সে। সঞ্জয় যতদিন বেঁচে ছিল সঞ্জয়ের সঙ্গে ওই মহিলাও মিশেছিল অতসীর প্রতিটি রক্তবিন্দুর সঙ্গে। প্রতি মুহূর্তে বিপন্ন করে তুলত অতসীর অস্তিত্বকে। কি তীব্র অপমান আর যন্ত্রণায় যে কেটেছে তখনকার দিনগুলো। সংশয়ে কাটা সর্বক্ষণ বুকে বিঁধে থাকত। এই বুঝি আজ ওই সঞ্জয় ফিরল না রাত্রে। এই বুঝি টুরে যাবার নাম করে ফুর্তি করতে গেল তন্দ্রাকে নিয়ে। তখনকার প্রতিটি দিনের কথা, প্রতিটি রাতের কথা মৃত্যু রয়ে যাবে অতসীর বুকে। শেষের দিকে তো সঞ্জয় বলতো, আহ, এখনো তুমি একটা কথা নিয়ে এত ঘ্যান ঘ্যান করো কেন বলো তো? তুমি যা যা চাও আমি তো সবই দিয়েছি তোমাকে, বাড়ি, গাড়ি, স্বাচ্ছন্দ্য, আরাম। এখনো তুমি আমায় একটু শান্তিতে থাকতে দেবে না? অতসী ঝাঁঝিয়ে উঠত। এটা কি তুমি ওই একটা কথা বলছো? হ্যাঁ, চাই না, চাই না আমার বাড়ি গাড়ি, চাই না সুখ আরাম। আমি আমার সারাটা জীবন, আমার ছেলে মেয়ে সবাইকে তো ছাড়খাড় করে রেখে দিয়েছো তোমরা, তুমি আর ওই রাক্ষসী। সঞ্জয় চিৎকার করে বলে উঠত, ওফ, কি চাও, কি চাও তুমি খুলে বলো তো? তুমি কি চাও আমি এই বাড়ি ছেড়ে চলে যাই সারা জীবনের মতন? হ্যাঁ, তাই যাও না। দিনের পর দিন এই মানসিক অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না সঞ্জয়। আজ এতদিন পর অতসীর হৃৎপিণ্ডটা হঠাৎ ধক করে উঠল। তাই কি অত তাড়াতাড়ি চলে গেল সঞ্জয়? মাত্র 50-এ পা দিতে না দিতেই। অফিস থেকে কর্মচারীরা সঞ্জয়ের ঠান্ডা শরীরটাকে বাড়িতে পৌঁছে দিয়ে গিয়েছিল।
নিজের অফিস ঘরে বসে কাজ করতে করতে বুকে ব্যথা বলে অজ্ঞান হয়ে যায় সঞ্জয়। আর সেখানেই সব শেষ। স্বামীর নিথর দেহটার দিকে তাকিয়ে বুক ফেটে কান্না আসতে চাইলেও কিছুতেই কাঁদতে পারেনি অতসী। 15 বছরের জমাট অভিমান তার সমস্ত জাগতিক অনুভূতিগুলোকে একেবারে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছিল। বাবলাটার সবে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে তখন, আর খুকু হায়ার সেকেন্ডারি দেবে। বাবলা ঠিক মতন বাবার ব্যবসাটা দেখতে পারবে কিনা, খুকুটাকে আরও বড় করতে হবে, এসব ভাবনা চিন্তায় তন্দ্রা কখন যে অতসীর জীবন থেকে একেবারে ম্লান হয়ে গিয়েছিল কে জানে। ভাবতে গিয়ে সঞ্জয়ের মৃত্যুর 5 বছর পর আজ কেন যে চোখে জল আসছে অতসীর কে জানে। সঞ্জয়ের জন্য মনটা বড্ড কেমন করছে। সঞ্জয় যেমনই হোক, যেভাবেই হোক, তবু তো ছিল অতসীরই কাছে। কেন যে অত তাড়াতাড়ি চলে গেল? কে দায়ী তার অকাল মৃত্যুর জন্য? অতসী নাকি ওই মহিলাই? ওর জন্যই তো সঞ্জয়। অতসী আজলা ভরে ঠান্ডা জল নিয়ে ছুঁড়ে মারল তন্দ্রার মুখে চোখে। জলের ছোঁয়া পেয়ে তন্দ্রা নড়ে উঠল। অতসী জলের বোতলটা এগিয়ে দিল তার দিকে। মনে মনে ভাবল, অনেক নাটক হয়েছে, জল খাও, খেয়ে এবার বিদেয় হও। তন্দ্রা উঠে বসে পুরো বোতল জল ঢেলে নিল গলায়। আঁচল তুলে ঘাড় গলা সব মুছে নিল। অতসীর এক বিন্দু মায়া এলো না মনে। তীক্ষ্ণ গলায় সে প্রশ্ন করল, শরীর ঠিক হয়েছে? থেমে থেমে দুর্বল স্বরে তন্দ্রা বলল, শরীরটা একদম ভালো নেই। কথায় কথায় মাথা ঘুরে, বুকটা ধড়ফড় করে। ডাক্তার বলেছে শরীরে নাকি রক্ত নেই, বিশ্রী রকমের অ্যানিমিয়া হয়েছে। অতসীর একটুও শুনতে ইচ্ছে করছিল না এসব। জলের বোতলটা সামনে থেকে সরিয়ে শোকেসের মাথায় রেখে দিতে দিতে বলল, মিনিট 5 বিশ্রাম তো হয়ে গেল, আরও দরকার? মলিন মুখে তাকিয়ে রয়েছে তন্দ্রা অতসীর দিকে। কি দেখছো? না, মানে আপনাকে বোধহয় ভীষণ অসুবিধায় ফেলে দিলাম, তাই না? হ্যাঁ, তা তো ফেলেছই। এখনই আমার মেয়ে আর মেয়ের শাশুড়ি এসে পড়বে তুমি যদি এখন চলে যাও। তন্দ্রা কিন্তু ওঠার নাম করল না। নির্জীব চোখ দুটো তার স্থির হয়ে আছে। আপনার কাছে বড় বিপদে পড়ে এসেছিলাম, খুব কষ্টে দিন কাটছে আমার। প্রথম বাক্যটা অতসী একদিন উচ্চারণ করেছিল না? মান অপমান শিকেই তুলে লজ্জার মাথা খেয়ে এই মহিলার কাছে ছুটে যেতে বাধ্য হয়েছিল অতসী। অতসী সেদিন বলেছিল, বড় বিপদে পড়ে আমি তোমার কাছে এসেছি ভাই, তুমিই একমাত্র পারো সঞ্জয়কে আবার আমাদের কাছে ফিরিয়ে দিতে। তুমি কথা দাও, আজ থেকে আর কোনো সম্পর্ক রাখবে না সঞ্জয়ের সঙ্গে। তন্দ্রা সেদিন কথা দেয়নি, ভাষা ভাষা দুটো চোখ ফিরিয়ে রেখেছিল অন্যদিকে। অতসী তখন মরিয়া, তার সব কিছু তখন ভেসে যেতে বসেছে। তার সুখ, শান্তি, স্বামী, সংসার, তার ছেলে মেয়ে, তার স্বপ্ন, প্রেম, সব সব কিছু ভেসে যেতে বসেছিল। অতসী সেদিন বলেছিল, দেখো তোমার এখনো বয়স আছে, তুমি দেখতেও সুন্দরী, ইচ্ছে করলে এখনো একটা ভালো ছেলে দেখে তুমি বিয়ে করে নিতে পারো। কেন মিছিমিছি একজন বিবাহিত লোকের জন্য নিজের জীবনটা নষ্ট করছো তুমি? তন্দ্রা সেদিন কেঁদে ফেলেছিল হুহু করে। সে কি ভয়ানক বাঁধ ভাঙ্গা কান্না! কাঁদতে কাঁদতে শুধু বলেছিল, সে আর হয় না, আর হয় না। কেন হয় না তা আমি বলতে পারবো না, আপনি তাকে জিজ্ঞাসা করে নেবেন। এখন অতসী ঘুরে গিয়ে তন্দ্রার মুখোমুখি ওই সোফাটাতে গিয়ে বসল। এতক্ষণে তন্দ্রা নিজেকে বেশ গুছিয়ে নিয়েছে। সে বলল, আমি জানি আপনি আমাকে কখনো ক্ষমা করতে পারবেন না, কিন্তু বিশ্বাস করুন আমি তাকে অনেকবার করে বুঝিয়েছিলাম। অতসী খরচোখে তাকালো। পুরনো কথা থাক, কি বলতে এসেছো তাড়াতাড়ি বলে ফেলো, আমার সময় নেই।
তঞ্জার গলা ডুবে এলো। মেয়েটার বিয়ে ঠিক করেছি। কার মেয়ে? আমার মেয়ে। ও, তা ভালো তো। ছেলেটা ভালো, একটা প্রাইভেট কোম্পানির জুনিয়র অফিসার। এই বৈশাখেই দিন স্থির হয়েছে। অনেক খরচা, কিন্তু কিছুই জোগাড় করতে পারছি না। আপনি যদি একটু আমায়। এতক্ষণে তঞ্জার আসার আসল কারণটা জলের মতন পরিষ্কার হলো। অতসী ঝপ করে উঠে দাঁড়িয়ে বলল, তা আমি কি করতে পারি? জানি আপনি আমাকে খুব নির্লজ্জ ভাবছেন, ভিখিরিও ভাবছেন হয়তো, কিন্তু বিশ্বাস করুন আমার সত্যি আর কোনো উপায় নেই। কেন, তুমি এখন আর চাকরি করছো না? না, সে তো কবেই ছেড়ে দিয়েছিলাম। মেয়ে হওয়ার পরই ওই জোর করে ছাড়িয়ে দিয়েছিল। ও তাই নাকি? নাকি নিজেরই তখন সমাজে মুখ দেখাবার উপায় ছিল না? সে আপনি যা কিছু ভাবতেই পারেন। অবশ্য ও যতদিন বেঁচে ছিল আমার কোনো অভাব রাখেনি। তার মধ্যেই তো বেশ গুছিয়ে নিয়েছিলে। তন্দ্রা অবশ্য গায়ে মাখল না ব্যঙ্গটাকে, বিড়বিড় করে বলেছে, তা যদি পারতাম। সে চলে যাবার পর কিভাবে যে কেটেছে 5টা বছর, কি করে যে বড় করেছি আমি মেয়েটাকে। বারবার তন্দ্রার মুখে সঞ্জয় সম্পর্কে ও সে এই সর্বনামগুলো সহ্য হচ্ছিল না অতসীর। বিরক্ত মুখে কথা ঘুরিয়ে বলল, কত টাকা দরকার তোমার? তঞ্জাও এবার কাজের কথাতেই ফিরল, বলল, সে তো অনেক, গয়নাগাটি কিচ্ছুই তো নেই, অন্তত 1050 যদি দেন। মুন্নিরও তো তার বাবার সম্পত্তিতে কিছুটা অধিকার আছে। তঞ্জার শেষ কথাটা শেল হয়ে বিঁধেছে অতসীর বুকে। অতসী টান টান হয়ে বসে বলল, মানে তুমি কি এখানে অধিকার ফলাতে এসেছো? কথাটা বলে ফেলে তঞ্জাও বুঝেছে হয়তো কথাটা বলা ঠিক হয়নি, তাই আরও বিনীতভাবে বলল, না না, আমি তো এখানে আপনার কাছে এসেছি। কিন্তু আমি যদি না দিই? তঞ্জা চুপ। অতসীর মনে হলো তঞ্জা বুঝি নতুন করে শান দিচ্ছে তার অস্ত্রগুলোতে। আজ যদি অতসী মুখের ওপর না বলে দেয় তো কি করতে পারে তঞ্জা? মামলা করে রক্ষিতার সন্তান সম্পত্তির ভাগ চাইবে? ঢিঢি ফেলে দেবে চারিদিকে? বাবলা খুকু কি জেনে যাবে তাদের বাবার কীর্তিকলাপের কথা? অতসী ভিতরে ভিতরে শিউরে উঠেছিল। 15 বছর ধরে যা কিছু কান্না, যত রাগারাগি, যত মান অভিমান, সবই তো ছিল শুধু সঞ্জয়ের সঙ্গেই। বাইরের থেকে কোথাও যদি কেউ কিছু জেনে থাকে তো জেনেছে, কিন্তু অতসী কারোর কাছে নালিশ নিয়ে ছোটেনি। কখনো আত্মীয় স্বজনের কাছেও যায়নি, কখনো বন্ধু বান্ধবদের কাছেও যায়নি, এমনকি বাবলা খুকুকে পর্যন্ত জানতে দেয়নি কিছুই। ওরা ছোট থেকে শুধু দেখে এসেছে বাবা আর মায়ের মধ্যে সবসময় ঝগড়া হচ্ছে, কিন্তু ঝগড়ার কারণটা কি তা তারা জানত না। অতসীও কখনো চায়নি বাবলা কিংবা খুকু তাদের বাবাকে অশ্রদ্ধার চোখে দেখুক, কিন্তু আজ যদি তঞ্জা সবটা সকলের সামনে নিয়ে আসে? তঞ্জা অবশ্য সে ধরনের কোনো প্রসঙ্গ আনল না, হয়তো দাবি জানানোর মতন তেমন জুত পাচ্ছে না শরীরে। খানিকক্ষণ নীরব থেকে বলল, সেটা তো আপনার বিবেচনা। এরই মধ্যে বাইরের রাস্তায় একটা গাড়ি এসে থেমেছে। ওমা, খুকুরা এসে গেল নাকি? অতসী দ্রুত পায়ে এগিয়ে গেল বাইরের খোলা দরজার দিকে। না, খুকুদের নয়, অন্য কারোর গাড়ি। অতসী আবার অস্থির পায়ে ফিরে এলো তঞ্জার কাছে, বলল, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ বলুন না। তুমি কি শুধুই আমার বিচার বিবেচনা জানতে এসেছো, নাকি আমাকে আইনের হুমকি দিতেও এসেছো? বেশ কিছুক্ষণ ঠান্ডা ছায়ায় বসে অনেকটা ধাতস্থ হয়েছে তঞ্জা। অনেকক্ষণ পর একটু আলগাভাবে হাসল। আলগা কিন্তু খুব ধারালো। চেহারা ভেঙে গেলেও হাসির ভঙ্গিটা এখনো আগের মতোই আছে। হাসি বা কান্নার চেহারা বোধহয় বদলায় না কখনোই। তঞ্জার হাসি মাখা যে ছবিটা অতসীর কাছে এখনো আছে,
সেই হাসির সঙ্গে এই হাসির তেমন তফাৎ নেই। ছবিটাকে আচমকাই একদিন সঞ্জয়ের জামার পকেট থেকে আবিষ্কার করেছিল অতসী। মনে একটু খটকা লাগলেও তখনও সন্দেহটাকে তেমনভাবে পাত্তা দেয়নি সে। 10 বছরের বিবাহিত জীবন যে একদিনের ঝড়েই ওভাবে তছনছ হয়ে যাবে অতসী ভাবতেও পারেনি। খুকুটা তো তখনও স্কুল যাওয়াই শুরু করেনি, আর বাবলা ওই 7 কি 8 বছর হবে। সঞ্জয় অফিস থেকে ফিরতেই সোজা মনেই অতসী তাকে প্রশ্ন করেছিল, এই ছবিটা কার গো? সঙ্গে সঙ্গে সঞ্জয় চমকে উঠে বলেছে, মানে ও ছবি তুমি কোথায় পেলে? সেই মুহূর্তে সঞ্জয়ের চোখে মুখে এবং সঞ্জয়ের স্বরে এমন কিছু ছিল যাতে অতসীও চমকে ছিল। তাই ছবিটাকে সঙ্গে সঙ্গে নিজের পিছনে লুকিয়ে ফেলে বলেছিল, তোমার শার্টের পকেটে ছিল তো? ও, আজকাল আমার জামা প্যান্টও ঘাটাঘাটি করছো নাকি? আহ, ঘাটতে যাব কেন, কাচার জন্য বার করেছিলাম। ও ছবিটা আমায় দিয়ে দাও। আগে বলো, মেয়েটাকে? আমাদের অফিসে নতুন কাজে ঢুকেছে। ও, তো তার ছবি তোমার পকেটে এলো কি করে? মানে তুমি কি আমায় জেরা করছো নাকি? আরে না না, এমনি জানতে চাইছি। আমি রেখেছি। সঞ্জয় চিরকালই এরকম স্পষ্টবাদী, নিজের গোপন অপরাধগুলোকে চিরদিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে কখনো দ্বিধাবোধ করেনি। আজকাল তো মাঝে মাঝে অতসীর মনে হয় সঞ্জয় অত সত্যবাদী না হলেও পারত। এখন অতসী সোজাসুজি তন্দ্রার দিকে তাকালো। খুকুরা এসে পড়বার আগে তন্দ্রার সঙ্গে একটা বোঝাপড়া করে নিতে চায় সে। বলল, কি হলো, তুমি আমার প্রশ্নের জবাব দিলে না যে? তন্দ্রা বলল, কি বলি বলুন তো? কেন, যা সত্যি তাই বলবে। সত্যিটাকে কি আপনি মেনে নিতে পারবেন? মানে কি বলতে চাও তুমি, খোলাখুলি বলো। আড়ষ্টভাবে সোফায় হেলান দিল তন্দ্রা। মুখ উঁচু করে কয়েক সেকেন্ড পাখার বাতাস টেনে নিল বুকে। বলল, যদি বলি আপনার কাছ থেকে আমি দুটোই চাই, বিবেচনা আর আইনের বিচার, দুটোই। কেন, কি হিসেবে চাও তুমি? হিসেব তো বুঝি না, যা মনে এলো তাই বললাম। হয়তো আপনি যেমন বাবলা খুকুর মা, আমিও তো তেমনি মুন্নির মা, সেই হিসেবে। অতসী এবার ধৈর্য হারালো, বেশ জোরেই বলে উঠল, না না, বাবলা খুকুর নামের সঙ্গে তুমি মুন্নির নামটা উচ্চারণ করবে না। বাবলা খুকু আর মুন্নি কখনোই এক নয়, কখনো নয়। তন্দ্রা কিন্তু একটুও উত্তেজিত হলো না, বলল, দেখলেন তো, আপনি সত্যিটাকে মেনে নিতে পারলেন না। অনেক ঘটনা থাকে যা মানুষ না চাইলেও ঘটে যায়, কিংবা ভুল করেও হয়ে যায় অনেক কিছু। কখনো কখনো তো পরিস্থিতির ওপর কারুর কোনো হাত থাকে না। একদিন আমি আপনাকে বলেছিলাম আমার কোনো উপায় ছিল না। সত্যিই তো সেদিন আমার কোনো উপায় ছিল না, বিশ্বাস করুন। মাটিকে ইচ্ছে করলেই পারে তার ফসলকে উপড়ে ফেলে দিতে। আপনি কি পারতেন? আপনিও তো বাবলা আর খুকুর মুখের দিকে তাকিয়ে মানুষটার সঙ্গে চিরকাল রয়ে গিয়েছিলেন। না না, এখানে আমার কথা আসছে কেন? আমি সঞ্জয়ের স্ত্রী ছিলাম, তাছাড়া আমার একটা সামাজিক পরিচয় ছিল। হ্যাঁ, ওইটুকুনি যা তফাৎ ছিল আপনার সঙ্গে আমার। আপনাকে ছেড়ে সে কখনো আমার কাছে চলে আসেনি, আবার আমাকে ছেড়েও আপনার কাছে ফেরেনি। কেন ফেরেনি কখনো ভেবে দেখেছেন কি? কেন আপনার পাশে শুয়ে সে আমার কথা ভেবেছে? কেন আমাকে ছেড়ে আবার আপনার কাছে ফিরে এসেছে? কারণ তার চোখে আমি আর আপনি সমান ছিলাম। আমি না হয়ে অন্য কেউ হতে পারত, কিংবা আপনি না হয়েও আর কেউ। একটুখানি সামাজিক চিহ্ন ছাড়া আপনার আর আমার আলাদা কোনো পরিচয় আছে কি? তন্দ্রার কথাগুলো ভেসে যাচ্ছে, ভাসতে ভাসতে গোটা ঘরে ছড়িয়ে পড়ল।
অত সে নিজেও জানে না কখন সে অন্যমনস্কভাবে সোফা ছেড়ে উঠে দাঁড়িয়েছে আর কখন সে খোলা জানালার ধারে চলে এসেছে। সত্যিই তো, অত সে কে ছিল সঞ্জয়ের, আর তন্দ্রাই বা কে? একই অর্থে দুজনেই তো দুটো পৃথক পৃথক পরগাছা মাত্র। সঞ্জয়েরই অর্থে লালিত পালিত, আর সঞ্জয়েরই তৃষ্ণাতে জারিত। অত সে জানলার সামনে দাঁড়িয়ে ফিসফিস করে বলে উঠল, আর বলো না, আর বলো না, এবার থামো তুমি। অত সে নিজের হাতে সাজানো গোছানো ঘর সংসার, তার আসবাবপত্র সব কিছু ঝাপসা হয়ে যাচ্ছে অন্ধকারে। অত সে কখন যে আবার পায়ে পায়ে ফিরে এসেছে তন্দ্রার কাছে, কখন যে তন্দ্রার হাতে হাত রেখে বসেছে তার পাশে, বলল, জানো, আমার খুব কষ্ট হয় আজকাল। হ্যাঁ, আমারও হয়। আমার না মাঝে মাঝে বড় কাঁদতে ইচ্ছে করে আজকাল। আমারও। বলতে বলতে দুজনেই কাঁদছে, বুক ভাঙা কান্না। 5 বছর পর এই প্রথম, সঞ্জয়ের মৃত্যুর পর এই প্রথম দুই নারী একসঙ্গে বসে কাঁদছে। এইভাবে দুই নারী অন্দরের ছায়ায় বসে কাঁদছিল সঙ্গোপনে। কখন যে খুকু আর খুকুর শাশুড়ি এসে দাঁড়িয়েছে খোলা দরজায়, কেউ খেয়ালই করেনি। কখন যে দুপুর গড়িয়ে গেছে তাও কেউ খেয়াল করেনি। বেলার মনে বেলা ফুরিয়ে যাচ্ছিল তাদের। নমস্কার, আজকের গল্প এখানেই শেষ হলো। গল্পটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।